আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শিশির ভাই, ভিডিও কল দাও। কেন রে, এটাতে কি সমস্যা? আগে দাও না। আচ্ছা, নেট অন করো আগে। নেটে না পেয়ে তো এভাবে কল দিলাম। আচ্ছা বলে শিউলি কল কেটে নেট চালু করলো। শিশিরও ভিডিও কল দিয়ে অবাক হলো। তবে তাকে যা দেখাতে শিউলি ভিডিও কল দিয়েছে, শিশির বোধহয় তা না দেখে অন্য কিছুই দেখলো। জিলাপি আর সিঙ্গারা দেখলে শিশির ভাই, তোমার না এমন গুড়ের চিকন জিলাপি খুব পছন্দ। তুমি আসলে আমি ওনাকে বলবো আবার আনতে। তুমি তো একটা বারও এলে না আমার বাড়ি। আমার ছেলে মেয়ে হলে একবারেই আসবে মনে হচ্ছে। এক নাগারে কত কি বলে আক্ষেপ ঝাড়ল শিউরি, কিন্তু শিশির সেদিকে খুব বেশি খেয়াল দিতে পারল না। তার নজর আটকে আছে শিউলির পাশে চুপচাপ অন্যমনস্ক হয়ে বসে থাকা আলতার দিকে। শিউলির কথার জবাব দিয়ে সে প্রশ্ন করল, আলতা এখানে কার সাথে এসেছে? শিশির জানত না তার জেঠিমাও এসেছে। শিউলির মুখে শুনল। রান্নাঘরে বসে জয়তুন এখন রাতের রান্নার আয়োজন করছিলেন, তাই শিউলির যা জিলাপি হাতেই বেরিয়ে গেল। কোনো কাজে এবার শিউলি উঠল, তাই ফোনটা আলতার হাতে দিয়ে বলল, শিশির ভাই, আলতার সাথে কথা বলো, আমি একটু আসতেছি। শিশির বোধহয় এমনই একটা সুযোগ খুঁজছিল। আলতাকে তার ভীষণ দেখতে ইচ্ছে করছিল, কিন্তু এই কথাটা মুখে বলার উপায় নেই। উপরওয়ালাও বুঝি তার মনের ইচ্ছেটা কবুল করেই আজ শিউলির খোঁজ নেওয়ার দিকে তাকে ঠেলে দিয়েছেন। প্রায় বোনের খোঁজ নেয় সে, কিন্তু আজকের খোঁজটা যেন আলতার দর্শনের খাতিরেই ছিল। ফোন হাতে আলতা সালাম দিতেই শিশির প্রথম প্রশ্ন করল, তুই এখানে আসবি কই? কাল তো কিছু বললি না। আমিও জানতাম না, শরৎ ভাই রাতেই বলল মামির সাথে আসতে। সকালেও তো একটাবার বলতে পারতি। আমি ঘুম থেকে ওঠার আগেই আমার টিউশন নিতে চলে গেছে। ও তো শহরে পড়াশোনা করতে কেমন খরচ পড়ে শিশির ভাই? শিশিরের কথার মাঝেই আলতা প্রশ্নটা করে বসল। গত কয়েকদিনের চিন্তাভাবনায় সে কোনো কিছুতে স্থির হতে পারছিল না, কিন্তু আজ এখানে বসে হঠাৎ করেই ঠিক করে নিল সে দূরে থেকে পড়াশোনা করবে। হয়তো কোনো চাকরি করা এখন সম্ভব হবে না, কিন্তু টিউশনি তো সে করতেই পারবে। সে শুনেছে মা নাকি কলেজে ভর্তি হয়েই মাস্টারি করে পড়াশোনা করেছে। আবার তার জন্ম, খাওয়া পড়া সবই করেছে গ্রামে থেকে। তবে সে কেন শুধু নিজের পড়াটাই চালাতে পারবে না? অন্তত চেষ্টা তো করে দেখতে পারবে। মামা আর মামিদের কথাগুলো তার মনে পড়ে, যেদিন শিশির ভাইদের ঘরে সবাই বসে আলোচনা করছিল মায়ের বিয়ে নিয়ে। সত্যিই তো, একটা সময় তারও বিয়ে হয়ে যাবে। ভাগ্য ভালো হলে সেও স্বামীর সংসারে ব্যস্ত জীবন কাটাবে। তখন তার মায়ের কি হবে? মায়ের তো সে ছাড়া আর কেউ নেই পাশে থাকার মতো। আর এই যে শিউলি আপার বিয়ে হয়ে গেছে, এখন তো সে চাইলেও যখন তখন মামির কাছে যেতে পারে না। মামির সান্ত্বনা শরৎ ভাই আছে, একসময় হয়তো তার বউ আসবে, বাচ্চা কাচ্চা। মামি কখনোই একা থাকবে না, কিন্তু তার মায়ের তো তেমন কিছু নেই। শিশির কোনো কিছুই বলল না, শুধু অপলক তাকিয়ে রইল আলতার দিকে। অন্য সময় শিশির ভাইয়ের চোখে তাকাতে আলতার খুব লজ্জা লাগে, কিন্তু আজ আর তা হলো না। বরং সেও পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি চাই আমার আবার বিয়ে হোক, আমার একটা সংসার হোক, আমি শহর থেকে পড়াশোনা করব, নিজেই কিছু করতে চাই। এখানে থাকলে আম্মা আমাকে মাথায় তুলে রাখবে, আর আমায় আগলে রাখতে গিয়ে শেষ বয়সে আমার কেউ থাকবে না, একদম একা হয়ে যাবে। আমি এমনটা চাই না শিশির ভাই। কান্নার স্রোত ঠেলে উঠল দু চোখের পাতায়। অবিশ্বাস্য লাগছে শিশিরের। সেই মাত্র যা শুনল, সবটা কি তার চঞ্চল বোকা আলতাই বলল? কিছু সময় শিশির চুপ থেকে বলল, এখানে একা তুই থাকতে পারবি আলতা? পারবো। কান্না থামা। শহরে থাকতে গেলে অনেক কষ্ট করতে হবে। তুই নিজেকে স্বাবলম্বী করবি, ভালো কথা, কিন্তু ফুপু আম্মার বিয়ে নিয়ে কি করে ভাবলি? তার যদি বিয়ে করার ইচ্ছে থাকতো তাহলে তো সে কবেই করতো, যখন তুই ছোট ছিলি। তুইও নিশ্চয়ই জানিস আব্বা ফুপু আম্মার জন্য বিয়ের প্রস্তাবও খুঁজছিল কয়েকটা। একটা তো এলাকাতেই ছিল, জহির কাকা। আজও কিন্তু তিনি ফুপু আম্মাকে ভালোবাসে। আমি জানি, কিন্তু আম্মাকে যে করেই হোক রাজি করাবো, আর তা আমি দূরে যাওয়ার আগেই। আলতার দৃঢ় সংকল্প যেন এ কথায়। শিশির তৎক্ষণাৎ কিছু বলল না আর। আলতার জয়তুন টানা 5 দিন কাটিয়ে পরে ফিরল বাড়ি। এই 5 দিন আলতার কষ্ট হয়েছে মায়ের থেকে দূরে থাকতে, তবুও থেকেছে।
এটাই ছিল তার প্রথম চেষ্টা নিজেকে একলা করার। বাড়ি ফিরতে জানতে পারল মা বাবার লিগ্যাল তালাকের ডেট 2 দিন। মনে মনে প্রস্তুতি নিল আলতা, এই তালাকের পরপরই সে মামার সাথে কিছু কথা বলবে এবং তারপর হয়তো মাকেও বলতে হবে। যেদিন বাবা মায়ের সেপারেশন হলো সেদিন আলতাকে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছিল। নিজে থেকে প্রথম সিদ্ধান্ত ছিল সে কার কাছে থাকবে। যেই মা তাকে জন্ম দিয়েছে তাকে এত জীবন আগলে রাখলো, নিঃসন্দেহে সিদ্ধান্তের তালিকায় তারই নাম থাকবে এবং ছিল। আওলাদও এ নিয়ে আলাদা প্রত্যাশা রাখেনি। দ্বিতীয় একটা সিদ্ধান্তও সে নিজে সকলের সামনে রেখেছে, তা হলো কখনো হয়তো ইচ্ছে হলে বাবার কাছেও যাবে। নকশি মন খারাপ করেনি এটা শুনে একটুও। আওলাদ নিজেই তুলেছে মেয়ের খরচের কথা, যা নকশি মনে মনে না করলেও আলতার নিজ থেকে সম্মতির ফলে নকশির মনের কথা তুলতে পারেনি। সে বলেছে সে পড়াশোনা করবে অনেক, বাবা তার সাধ্যমতো যাই দেবে আলতা নেবে। সকল ফর্মালিটি পূরণের পর নকশির মনে হলো একটা বোঝা সরে গেল বুক থেকে। আওলাদের স্ত্রী অনেক কিছুই করেছে এই 1.5 বছরে। কিছু কিছু আওলাদ টের পেলেও নকশির সাথে তার দ্বিতীয় স্ত্রীর কখনো কথা হয়েছে তা জানত না সে। বাবা মায়ের বিচ্ছেদ খুব একটা কষ্ট দিল না আলতাকে। সে বাড়ি ফিরে প্রথমেই ফোন নিয়ে শিশিরকে কল দিল। শিশির তখন টিউশনিতে থাকায় কল কেটে দিল। আলতার কি হলো কে জানে, সে বারবার দিতে থাকলো। একটা পর্যায়ে শিশির কোনো বিপদ আপদ ভেবে কলটা তুলল, আর তখনই কানে তালা লাগা অবস্থা। কি সমস্যা, এতবার ফোন দিলাম বোঝেন না? আমার এক্ষুনি কথা বলতে হবে। সন্ধ্যের আকাশটা বড্ড ধূসর হয়ে আছে আজ। পশ্চিম কোণে হেলে পড়া সূর্যের রং আরও আগেই ঢাকা পড়েছে ছাই রঙা মেঘে। মাগরিবের আজান হবে হবে সময় হয়ে আসছে আজ, তবুও নকশি বাড়ি ফেরেনি। অথচ আজ তার বিকেলের টিউশনিটাতে ছুটি আছে। সকাল থেকে আলতার পেটে দানা পানি যায়নি, নকশি যায়নি বলে মনে মনে প্রচণ্ড রকম হতাশ হয়ে আছে সে। এখন মনে হচ্ছে যা করেছে হয়তো ভুল করেছে। মা তার হয়ে সিদ্ধান্ত নিতে পারে, সেটা স্বাভাবিক। প্রত্যেক মা বাবাই নেয় সন্তানের ভালো মন্দের সিদ্ধান্ত, কিন্তু কোনো সন্তান কি পারে মা বাবার জীবনের তাদের ভালো থাকার সিদ্ধান্ত নিতে? অল্প বয়সী অপরিণত মস্তিষ্ক এত ভারী ভারী চিন্তা ধারণ করতে পারে না। তবুও সে অনড় রয়েছে এখনও। আর সবটাই হয়েছে শিশির ভাইয়ের জোরে। দেখতে দেখতে সময় হয়ে এলো পরীক্ষার রেজাল্টের দিকে। হোস্টেলও ঠিক করা হয়ে গেছে। মাসের প্রথম দিনে সে উঠতে পারবে বলে জানিয়েছে শিশির ভাই, কিন্তু আপাতত কোনো টিউশনির ব্যবস্থা হয়নি, আর হওয়ার সম্ভাবনাও নেই বলেই জানিয়েছে। বর্তমান কম্পিটিশনের যুগে অনভিজ্ঞ মেট্রিক পাস কোনো টিচার সন্তানের জন্য চান না অভিভাবকেরা। তবুও শিশির নিজের পরিচিতদের মাঝেই খোঁজ লাগিয়েছে, কোনো ব্যবস্থা সম্ভব হয়নি। আলতা তা শুনেও ঘাবড়ায়নি। তার একটাই ভাবনা, এখন গ্রাম ছেড়ে দূরে যাওয়া। মায়ের সাথে কথা না বলে সে আজ 2 দিন কাটিয়ে দিয়েছে। 2 দিন আগের ঘটনা, আওলাদ এসেছিল 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে। তার নতুন ব্যবসায় বড় অঙ্কের একটা লাভ হয়েছে। ব্যবসার দিকে তার মাথা খুব পরিষ্কার, এটা সে আগেও বুঝত, কিন্তু এত তাড়াতাড়ি ভালো ফল পাবে নতুন ব্যবসায় তা বুঝতে পারেনি। তাই খুব শখ করেই এসেছিল মেয়েকে মিষ্টিমুখ করাতে আর একটা কথা নকশিকে জানিয়ে রাখতে। মেয়ে বড় হয়েছে, তাই মেয়ের শুধু পড়াশোনা না, আরও অনেক দিক ভেবে রাখতে হবে বলে কথাটার ইঙ্গিত দিয়েছে। নকশি খুব একটা রাগ করেনি এ বিষয়ে। তার চিন্তা আপাতত মেয়েকে উচ্চ শিক্ষিত করা। আওলাদ যখন কথাটা তুলেছিল তখন আওলাদের পাশেই আলতা বসা ছিল, আর নকশি ছিল তাদের মুখোমুখি। আওলাদ আবারও বলল, মায়ার ভবিষ্যৎ বলতে শুধু বিয়া উদ্দেশ্যে করি নাই আমি। এ কথাতেই চকিতে তাকালো নকশি। আওলাদ আবার বলল, মায়ার নামে আমি কিছু জায়গা জমি কিনতে চাইছি, আর সেজন্যই জানতে চাই কোন এলাকায় জায়গা কিনলে ভালো হইব। আমি ওরে ছোট দেখি নাই, লালন পালন করি নাই। ওর স্বাদ আহ্লাদ এমনকি ওর দরকার জিনিসটা কি আর কেমন হইতে পারে সেই আন্দাজটাও নাই। তুমি একলা হাতে মানুষ করেছো, তাই তোমার অধিকারই বেশি আর ভালো মন্দ দেখার। ছোট থাইকা এই এলাকায় মানুষ হয়েছে, ও আর জন্মর দায়ে অন্য এলাকায় মাইয়া। কিন্তু ভবিষ্যতে বিয়া হইলে হয়তো আবার অন্য আরেক এলাকায় হইয়া যাইব, কিন্তু এখন তো জানি না সেটা কোন জায়গায়। তাই ওর জন্য জায়গা জমি ঠিক কোনখানে কিনলে ভালো হবে তুমি যদি কইয়া দিতা। আওলাদ দ্বিধায় ভুগতে ভুগতেই কথাগুলো বলে ফেলল একদমে। সে তার জমানো কিছু টাকা পয়সা আর বর্তমান ইনকাম সব মিলিয়ে 3 সন্তানের জন্যই জমি কিনবে ভেবেছে।
দুই ছেলের জন্য জায়গা ঠিকও করা হয়ে গেছে বাড়ির পাশেই, কিন্তু আলতার ভাগের জমি নিয়েই সে নিজে কিছু ভাবাতে চাইল না। মন তো তার চেয়েছিল বাড়ির পাশেই কেনে, এতে করে যদি ভবিষ্যতে মেয়ে সেখানে থাকে, যদিও মেয়ে বিয়ে দিলে শ্বশুরবাড়ি থাকবে, বাবা হিসেবে এটাই প্রার্থনা। তবুও সে নকশির অনুমতি ছাড়া কিছুতেই সিদ্ধান্ত নেওয়ার সাহস করবে না মেয়ের ব্যাপারে। মনে মনে সে কৃতজ্ঞ নকশির কাছে তার থেকে পিতৃদায় উঠিয়ে না নেওয়ার জন্য। আর এই নিয়েই অনেক কথার পর সিদ্ধান্ত নেওয়া হলো আলতার জন্য জমি এই গ্রামে, এমনকি এই বাড়ির আশেপাশেই কিনবে। আলতা চুপচাপ বাবা মায়ের সব কথা শুনলেও মনে মনে ভাবছিল সে একটা কথা বলবে, কিন্তু কী করে বলা ঠিক হবে তা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। কিন্তু সময় বয়ে যাওয়ার পর কথাটা বলেও তো লাভ হবে না। বাবাকে যখন বসা থেকে উঠতে দেখলো তখন আর ভাবাভাবি না থেকে বলে উঠল, যদি জায়গা না কিনে ওই টাকাটা আমারে দেন আব্বা। আলতার কথাটা প্রথমে বুঝি বাবা আর মা কেউ বুঝল না। কয়েক সেকেন্ডেই নকশি প্রথমে বুঝল, আর তাতেই ভীষণ অবাক হয়ে তাকালো আলতার দিকে। তুই এত টাকা দিয়ে কি করবি? আওলাদ বোঝার চেষ্টা করছে কি বলল আলতা আর কি বলছে নকশি। নকশি এবার রেগে তাকালো মেয়ের দিকে। তোর বাবা তোকে কদিন পর পরই টাকা দেয়, আর তা দেখেই কি তোর কলিজা বড় হয়ে গেছে আলতা? এজন্যই আমি টাকা পয়সা নিতে দিতে চাইতাম না তোকে। কি বলতেছে এইসব নকশি? আওলাদ তখনও বুঝল না আলতা টাকা চেয়ে কি এমন করে ফেলেছে। আলতাই মুখ খুলল এবার। আব্বা, আমি শহরে থেকে পড়াশোনা করতে চাই, সেখানে খরচটা অনেক, তাই বলছিলাম কি জমি কিনতে হবে না, আমার জন্য যদি ওই টাকায় আমার পড়ার খরচ দিতেন। একটু ইতস্তত না করে আলতা তার কথা বলল। নকশি মেয়ের কথা রেগে চোখ মুখ লাল করে ফেলেছে। সে তো আলতার ইচ্ছে পূরণের জন্যই আহসান ভাইয়ের সাথে কথা বলেছিল কদিন আগেই। একটা চাকরি জোটাতে পারলেই চলে যেত ঢাকায়। আহসান ভাইও বলেছে তার পরিচিত মানুষ আছে, তিনি যোগাযোগ করে চেষ্টা করবেন একটা কিছু করার। কিন্তু আলতা যে আওলাদকে এভাবে বলবে, তার কাছে পড়াশোনার টাকা চাইবে, এটা ভাবেনি নকশি। কিন্তু নকশিকে মেয়ের চেয়েও দ্বিগুণ অবাক করে দিল মেয়ের বাবা। আওলাদ তো মেয়ের কথা শুনে আমোদে গলায় আরও এক ধাপ এগিয়ে বলল, তুমি যা কইবা তাই হইব আম্মা। পড়ালেখার জন্য তো দিবই, কিন্তু জমিটাও কিনা রাখতে চাই। এখন হাতরত আছে, কামাই ভালোই করতাছি। কবে কি হইয়া যায়, কবে বিছানায় পইরা যাই, তার কি কোনো ঠিক আছে? এজন্যই আমি এই জায়গাখানি কিনতে চাইছি। নকশি, আমারই ভুল হয়েছে। আমি আগেই ঠিক করে রাখছিলাম মায়ার পরের পড়ালেখায় আমি আমার সাধ্যমতো দিয়ে যাব। তোমার কাছে অনুরোধ, এই নিয়ে মায়াটারে কিছু কইও না। তাই বলে ও একটা বার আমাকে না জানিয়েই আপনার কাছে টাকার কথা বলবে? আমি নিজেই খোঁজ লাগাচ্ছি, ঢাকায় একটা চাকরির হয়ে গেলেই ওকে নিয়ে চলে যাব। নকশির কথা মতো বিস্ফোরিত চোখে চাইল আলতা। মাও যাবে তার সাথে শহরে। সে তো শিশির ভাইকে বলে কয়ে অনুরোধ করে হোস্টেল রুমের ব্যবস্থা করিয়েছে মায়ের থেকে লুকিয়ে। বুকটা ধরফড়িয়ে উঠল যেন এবার। সে তো মামাকে বলেছে মায়ের বিয়ে দিতে চায় যে করেই হোক। মা যদি তার জন্য শহরে চলে যায়, আবারও তাকে সাথে নিয়ে নতুন করে জীবন শুরু করবে। সে জীবনে আবারও সে ছাড়া মায়ের কেউ থাকবে না। আবারও তার জন্য মায়ের একলা জীবন, তার জন্য মায়ের সুখ উৎসর্গিত। না, অনেক হয়েছে, এবার আর তা হবে না। সে আর কোনো কিছু না ভাবতে পেরে সরাসরি বলে দিল, তোমার যেতে হবে না আম্মা, আমি হোস্টেলে থেকে পড়বো। শিশির ভাইকে বলে রুমের ব্যবস্থা করিয়েছি। রেজাল্টের মাত্র কয়েকদিন বাকি, ভর্তির সময় হলে শিশির ভাই জানাবে বলেছে। আলতার কথা শেষ হওয়ার পর 2 সেকেন্ডও বোধহয় পার হয়নি, আলতার গালে কষে এক থাপ্পড় লাগিয়েছে নকশি। আকস্মিক থাপ্পড়ে আলতা খুব একটা না ভরকালেও আওলা চমকে উঠেছে। নিজের অজান্তেই সে ধমকে উঠেছে নকশিকে। তারপরই মনে হলো এখানে তার গলা উঁচিয়ে কিছু বলার অধিকার নেই। আলতার দিকে তাকিয়ে রাগে ক্রোধে নকশি বলতে লাগলো, তোর এত সাহস হয় কি করে এত কিছু করার? কলিজা বেশ বড় হয়ে গেছে কি বাপকে দেখে? কথাটা ইচ্ছাকৃত আওলাদকে অপমান করার উদ্দেশ্যে না হলেও কথাটা আওলাদের মনে লেগেছে। বোধ করি নকশির নিজের কানেই লেগেছে বিশ্রীভাবে। কিন্তু মুহূর্তে অতিরিক্ত রাগে আর সেদিকে মন না দিয়ে সে পুনরায় হাত তুলতে যায় আলতার গায়ে, আর তখনই আওলাদ হাত ধরে ফেলে তার। ঘটনাটা এত দ্রুত, এতটাই যে শিফা আর জয়তুনও ঝগড়া বিবাদ মনে করে দৌড়ে আসেন। নকশি থেমে যায়।
দু চোখ ভরে তার অশ্রুর খেলা শুরু হয়। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় আর আওলাদ চলে যায় মাস্টার বাড়ি থেকে। এরপর দুদিন চলে গেল, নকশি মেয়ের সাথে কথা বলে না। আলতা সেদিন রাতে মাপ চেয়েছে, কান্নাকাটি করে নিজের কথাতেই অটল ছিল, তাই হয়তো নকশি এত নারাজ। কাল তবুও রান্নার পর নকশি স্কুলে যাওয়ার আগে নিজে খেয়ে আলতার জন্য খাবার বেড়ে রেখে গেছে, কিন্তু আজ সে খেয়ে যায়নি, শুধু মেয়ের খাবার গুছিয়ে রেখেছিল। দুপুরে খেতে আসেনি, সন্ধে পেরিয়ে যাচ্ছে, বাড়িও ফেরেনি। চিন্তায় অস্থির হয়ে আলতা শিফাকে বলল মাকে ফোন করতে। আকাশ অন্ধকার হয়ে গেছে কিছুক্ষণ আগেই। মাগরিবের আজান পড়েছে বলে শিফা অজু করে সবে নামাজে দাঁড়িয়েছে। কিছু সময় চুপচাপ শিশিরদের দরজার সামনেই বসে রইল আলতা। শিফা নামাজ শেষ করে তাকে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। মা আসেনি এখনো, কথাটা বলতেই শিফাও চিন্তিত হলো। এতটা দেরি নকশি কখনোই করে না, আর যদি দেরি হয় তবে নিশ্চয় শিফা কিংবা জয়তুনকে ফোন করে জানিয়ে দেয়। তড়িঘড়ি শিফা নিজের ফোন থেকে নকশিকে ফোন করলেও ওপাশ থেকে তোলা হয় না, তা দেখে আরও ভয় পেয়ে যায় আলতা। চিন্তায় এবার শিফা আহসানকেও ফোন করলো। আহসান শুধু বলল, চিন্তা করো না, নকশি আসছে কিছুক্ষণের মধ্যেই। রাতের আধার আরও গাঢ় হয়েছে। গাছে গাছে পাখির হুটহাট ডানা জাপটানোর আওয়াজ ছাড়া আর কিছুই কানে আসে না। নকশির ক্লান্ত শরীরে মাত্রই চোখ লেগে এসেছে। নিঃশ্বাসের ভারী আওয়াজ কানে আসছে আলতার। সে ঘুমায়নি এখনো। বহু কষ্টে ঘুমকে হার মানিয়ে জেগে আছে শিশিরকে একটা মেসেজ করবে বলে। মা ঘুমিয়েছে টের পেতেই সে আলগোছে বালিশের তলা থেকে ফোন বের করে কাঁথা মুড়ি দিল। কাঁথায় ডুবে কাঁপা কাঁপা হাতে অনেক কষ্টে লিখল, আমার বিয়ে ঠিক করতেছি। রাত বাজে 11:03। শিশির সবে একটা নোট বের করে চোখ বুলাচ্ছিল তাতে। ক্লাসে আজকাল নিয়মিত উপস্থিত থাকে সে, কিন্তু কেন জানি মনটা ঠিকঠাক লাগে না। লেকচার শোনে, লাইব্রেরিতে গিয়ে পড়াশোনাও করে, অথচ সব কিছুই কেমন জানি থমকে আছে তার। মনটা দিন দিন বেপরোয়া হয়ে পড়েছে আলতাকে নিয়ে। আজ অনেকটা জোর জবরদস্তি কিছু একটা পড়ার চেষ্টা করছে, কিন্তু মনটা লাগছে না। টেবিলের ওপর রাখা ফোনটা হঠাৎ বিপ বিপ শব্দ করতে সেদিকে তাকালো। স্ক্রিনে ভাসা ফুপু আম্মা নামটা দেখেই ভীষণ রকম চমকালো। কালই তো ফুপু আম্মা ফোন করেছে তাকে, এবং আলতাকে এভাবে উস্কানো নিয়ে খুব করে রাগ ঝেড়েছে। শিশির অনেকবার ক্ষমা চাওয়ার পরও নকশি কোনো কথা বলেনি। আজ সারাদিনে সে বহুবার ফোন করলেও নকশি তোলেনি, আর এখন এই ছোট্ট বার্তাটুকু দেখার পর মনে হলো বাড়িতে তবে বড়সড় কিছু হয়েছে। সেটা জানারও অপ্রতিরোধ্য কৌতূহল জাগছে, কিন্তু সেদিকে না পাত্তা দিয়ে সে পাল্টা একটা বার্তা লিখে আলতার উদ্দেশ্যে পাঠালো। আমার হাতের থাপ্পড় খাস না অনেকদিন হলো, তাই না রে? কটা বাজে এখন? আলতার ধারণা নেই শিশির ভাই রাতে কখন ঘুমায় বা কতক্ষণ জেগে থাকে। পাল্টা মেসেজ পেতেই সে ভয় পেয়ে গেল। তবে কি শিশির ভাই রেগে গেল তার এত রাতে মেসেজ দেখে? কিন্তু তারই বা করার কি ছিল? আজ সন্ধ্যারও অনেক পরে যখন মা বাড়ি এলো, তখন সঙ্গে এলো বুড়ো মতন এক লোক আর একজন মহিলা। মহিলাটির বয়স তার মায়ের থেকে খুব বেশি নয়, শিফা মামির বয়সই লেগেছে। মা বলেছে মহিলাটি তার মায়ের বড় বোন আর বুড়ো লোকটি তার বাবা। আলতা যার পরনায় অবাক হলেও তখন সে খুশি ছিল মা ফিরে এসেই তার সাথে কথা বলেছে। আর তারপরেই সেই মানুষ দুটো তাকে আদর করে কাছে টেনে নিয়েছে। নানা তাকে ধরে সে কি কান্না, আবার খালাম্মাও কাঁদল। আরও অনেক কথাবার্তার পর জানতে পারল তার নানি মারা গেছে, তবে মামা মামি আত্মীয় স্বজন মায়ের দিককার আরও অনেক আছে। এবং সর্বশেষ সে যে চমক পেয়েছে তা হলো নানা যাওয়ার সময় আহসান মামাকে বলেছে মায়ের জন্য পাত্র দেখতে, আলতার জন্য যেন না ভাবে। আলতাকে তিনি নিজের কাছে নেবেন। যেই খালাটি এসেছে তার তিনি নিঃসন্তান, আলতার দেখাশোনা নিয়ে ভাবতে হবে না। নানা অবশ্য জেনেছেন আলতার বাবারও তার খোঁজ নেয়, অনেক আগে থেকেই, আবার তার খরচপাতিও অনেক দেয়। নানা শুনে আলহামদুলিল্লাহ বলেছেন। আর কোনো চিন্তা নেই এবার। মাকে যতটা সম্ভব জোর করে হলেও একটা নতুন সংসার, নতুন সঙ্গী, এবং এমন একজন সঙ্গী খুঁজে দিবেন সবাই মিলে যে কিনা তার মাকে বাকিটা জীবন আগলে রাখবে। সহজ ছিল না এত বড় সিদ্ধান্ত নেওয়াটা, তবুও সারাটা সন্ধ্যা নানা খালা কান্নাকাটি করেছে, তাদের সাথে আলতাও তাল মিলিয়েছে। নকশি আগেরবার বিয়ের কথা শুনে প্রচণ্ড রেগেছিল, আজও রেগেছে, তবে আজ একটা সময় ক্লান্ত হয়ে হ্যাঁ বা না কোনো কিছুতেই আটকে নেই। আহসান বিচক্ষণ মানুষ, সে সবাইকে থামিয়ে শুধু কিছু কথা বলেছে নকশিকে।
এবং প্রতিটা কথাতেই সে স্পষ্ট জানিয়েছে আলতা মন থেকে চায় তার মায়ের একটা সংসার হোক। সে বড় হচ্ছে, ভালো মন্দ বুঝতে শিখছে। নিশ্চয় সে নিজেকে প্রস্তুত করেই এতখানি জেদ করছে। দ্বিতীয় বিয়ে এবং মধ্যবয়সে বিয়ে কোনোটাই অন্যায়ের নয়, শুধু দেখতে হবে মানুষটা যেন সঠিক হয়, বাকিটা জীবন যেন পাশে থাকার মতো হয়। সবাই যত যাই বলুক, নকশির বুকে কাঁপন ধরে নিজের আবার একটা সংসারের কথা ভাবতেই। ভয় হয় মেয়েটা যদি তার থেকে দূরে সরে যায়, যদি মেয়েটার প্রতি কোনো প্রকার অবহেলা হয়ে যায়। সে কাউকে বোঝাতে পারে না নিজের ভেতরে চলা কালবৈশাখী তাণ্ডব। সবাই তার বয়সটা দেখে, তার এখনও বিয়ে দেওয়াটা অন্যায় না ভেবে, কিন্তু কেউ ভাবে তার পুনরায় বিয়ে মানেই জীবনে একটা নতুন দায়িত্ব। আর এই দায়িত্বের বেড়া জালে আটকে মেয়েটা যদি ভাবে মাও বাবার মতো তার থেকে দূরে চলে গেছে। সকালেই নকশির বাবা আর বোন আওলাদের কাছ থেকে ঠিকানা নিয়ে পদ্মার দিঘি গ্রামে এসেছিল আহসান মাস্টারের দোকানে। নকশি তখন টিউশনিতে জানে আহসান, তাই সে তাদের কিছু সময় অপেক্ষা করতে বলল দোকানেই। এরপর যখন ঘড়ির কাঁটা ঠিক 10টায়, তখন আহসান নকশিকে ফোন করে বলল দেখা করতে। এরপরই নকশি এসে তার বাবা আর বোনকে দেখে। কত কান্নাকাটি, বাবার ক্ষমা চাওয়া অতীতের জন্য। প্রথমে নকশি নিজেকে কঠিন করে রাখলেও বেশিক্ষণ সম্ভব হলো না। যতই হোক জন্মদাতা বলে কথা। এরপর মায়ের মৃত্যু, ভাইদের বাবার প্রতি বাজে আচরণ, সবটাই শুনে আর ধরে রাখতে পারেনি নিজেকে। বাজারে বসে এত কিছু লোকচোখে ভালো দেখায় না ভেবেই আহসান বাড়ি নিয়ে যেতে বলল তাদের। কিন্তু নকশির বাবা হঠাৎ বললেন তিনি এখনই নকশিকে নিজের বাড়ি নিয়ে যাবেন কোনো এক জরুরি কাজে। নকশির বোনও তাই বলল, আর তাই বাধ্য হয়েই বাবা আর বোনের সাথে নিজের গ্রামে গেল। প্রায় 16 বছরেরও বেশি সময় পা রাখল নকশি নিজের বাবার ঘরে। আবেগে দুঃখে দিনটা প্রায় শেষ হয়ে গেল তাদের বাবা মেয়েদের কান্নাকাটিতে। নকশির খোঁজ পেয়ে বাবা আর তার 2 বোন খুব খুশি হলেও তার ভাইয়েরা কেউ মনে মনে খুশি নয়। এত বছর নিগোজ দেখে তারা ভেবে নিয়েছিলেন সম্পত্তির নকশির ভাগটা বুঝি তারাই গলৎকরণ করবে। কিন্তু সে আশায় বালি পড়ল নকশির কথা জানতে পেরে। আর তাই হয়তো তাকে বাড়ি আসতে দেখে খুব একটা কাছে ঘেঁষেনি ভাই ভাবি আর তাদের সন্তানেরা। নকশির বাবা যেই কাজের জন্য নকশিকে নিয়ে এলেন সঙ্গে করে, সেই কাজটা চুপিসারেই সেরে নিলেন। খুব সম্ভবত ছেলেদের মনোভাবনা বুঝতে পেরেই তিনি কাউকে না জানিয়ে 3 মেয়ের ভাগের জমির আলাদা কাগজ তৈরি করেছেন। সময় করে বড় 2 মেয়েকে শৈশাবুদে তা হস্তান্তর করেছেন ছেলেদের না জানিয়ে। বাকি ছিল নকশিরটা, আজ সেটাও শেষ করলেন। প্রথম দফায় নকশি রাজি হচ্ছিল না এইভাবে সবাইকে না জানিয়ে জায়গা জমি নেবে, কিন্তু তার বাবার কিছু যুক্তির কাছে হার মানল। সত্যি তো তার নিজের বলতে একটা জমি থাকলে ভালো হবে, অন্তত মেয়েকে নিয়ে মাথা গোজার একটা স্থায়ী ঠিকানা রইল। সারা জীবন তো আর আহসান ভাই তার পরিবারের ওপর বোঝা হয়ে থাকা যায় না। তারা দয়ালু মানুষ, অনেক করেছেন এতগুলো বছরে, অন্তত নিজের পরিবারের মানুষগুলো তার সিকিভাগও করেনি। শৈশবোৎ শেষে নকশি ফিরে যাচ্ছিল পদ্মা দিঘি, আর তা দেখে নকশির বাবা বায়না ধরল নাতনিটিকে একবার দেখবেন আজই। তাই বাবা মেয়েরা মিলে আসতে গিয়েই অনেকটা দেরি করে ফেলেছে। নিজেদের আবেগ আর অতীতের দুঃসহ যন্ত্রণার নির্মমতার পর বাবা মেয়ের সাক্ষাতে সারা দিনেও নকশি মেয়েকে ফোন করতে পারেনি। বলা যায় কিছুটা নিশ্চিন্ত ছিল এই ভেবে হয়তো আহসান ভাই সকালেই জানিয়েছেন বাড়িতে, কিন্তু তিনিও কাজের ব্যস্ততায় আর মনে রাখেননি ব্যাপারটা। আর সন্ধ্যার পরই নকশির বাবা পেল আলতার কান্নামাখা মুখ। সকল কান্নার অবসান হয়ে গেল আলতার যখন নানা বলে গেল তার মায়ের বিয়ে দিতে চান। সেই কথাটা শুনেই নিজের মনের কথাটাও প্রকাশ করেছিল অকপটে। সেও চায় তার মায়ের আবার বিয়ে হোক আর সুন্দর আর স্থায়ী ঘর হোক। আহসান অবশ্য নকশির নানাকে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন পাত্র একজন আছেন যে সব দিক থেকে নকশির যোগ্য, কিন্তু সরাসরি নামধাম কিছুই বলেনি। আগে নিশ্চিত হওয়া যাক। নকশি মতামত নিয়ে, কারণ আগেও একবার এসব নিয়ে কথা তুলে কোনো ফায়দা হয়নি। তবে এবার সবাই মিলে বোঝালে হয়তো কাজও হতে পারে কিছু। সকাল 9টা থেকে দুপুর 2টা একটানা আজ 5টা টিউশনি সেরেছে শিশির। সপ্তাহের ছুটির দিন এবং সন্ধ্যের পর নিজের কিছু কাজ থাকায় স্টুডেন্টদের অভিভাবকদের অনুরোধ করেই সকালে পড়িয়েছে আজ। তার পড়ানোর সময় বিকেল থেকে রাতের মধ্যে, অথচ হুট করেই সে সময়গুলো পাল্টে একদিনের জন্য সকালে পড়ানোটা স্টুডেন্টগুলোর কারোরই ভালো লাগছিল না। তবুও ভাগ্যের প্রসন্নতায় সুযোগ পাওয়া গেল এবং টিউশনগুলো শেষ করেই হোস্টেলে ফিরেছে সে।
আজ নাস্তা করেছিল 1 কাপ চা আর 1 প্যাকেট এনার্জি বিস্কিটে। গরম আবহাওয়ায় দরদর করে ঘাম বেয়ে সারা গা ভিজে চুপচুপে হয়ে গেছে দুপুরের আগেই। পেটের ভেতর খিদেটাও যেন তবলা বাজিয়ে চলেছে, অথচ তার সেদিকে খেয়াল দেওয়ার সময় নেই। হোস্টেলে ফিরে গোসল সেরে কাপড় বদলে দ্রুত আবার বের হয়ে গেল হোটেলেই খাবার খাবে বলে। হলের পেছনের রাস্তা থেকে একটু সামনে একটা পছন্দের হোটেল থেকে ভুনা খিচুড়ি কিনে খেলো। হাতের ঘড়িটাতে সময় দেখল, তখন 3টা পেরিয়ে গেছে। কথা ছিল সোহা, তন্ময় আর অনু আসবে টিএসসিতে ঠিক 4টায়। সময় কম, তবুও তাদের আগেই সে হাজির হতে পারবে। তার আজকের জরুরি কিছু কাজের মধ্যে প্রথম কাজটা হলো মিষ্টি কিনে নিয়ে যেতে হবে বন্ধুদের জন্য। খোঁচাটা অনুই মেরেছিল কাল রাতে গ্রুপ কলে। আলতার রেজাল্ট পাবলিশ হয়েছে এবং সে শিশিরের মতোই রেজাল্ট করেছে। আলতাকে নিয়ে তন্ময় আর অনু একটা বাজি ধরেছিল, আলতা কেমন রেজাল্ট করবে এই নিয়ে। তারা আলতাকে খুব একটা না চিনলেও শিশিরের সাথে বন্ধুত্বের পর তারা না চিনেও আলতাকে খুব ভালো করে চেনে যেন। অনু আর তন্ময় দুজনেরই বক্তব্য ছিল আলতার রেজাল্ট হবে শিশিরের মতোই জেলাভিত্তিক প্রথম স্তরে। শিশির বাজি ধরেছিল এমন কিছুই হবে না। আলতা একদম অলস আর পড়াশোনায় উদাসীন। সে হয়তো ভালো গ্রেড পাবে, তাই বলে জেলার নাম কামাবে? অসম্ভব। অথচ কাল যখন আলতার ফলাফল পাওয়া গেল, অনু নিজেই তার ল্যাপটপে সার্চ করেছিল শিশিরের কাছ থেকে রোল জেনে, তখন বিস্ময়ে খেই হারিয়েছিল অনু আর শিশির নিজেও। এরপরই শুরু হলো আজ মিষ্টি খাওয়া, বসুন্ধরায় মুভি দেখানো। এ দুটো কাজ করতেই হবে বাজির শর্ত পূরণের জন্য। শিশিরও নির্দ্বিধায় রাজি হয়ে বলেছে চলে আসতে সময় মতো। সোহা জানতো না এই বাজির কথা, তবুও শিশির বলল তাকেও যেন নিয়ে আসে। টিএসসিতে এসে শিশিরের চোখ কপালে। অনু শুধু সোহাকে না, আরও 4 জন ব্যাচমেটকে ধরে এনেছে। শিশির এবার নিজের ওয়ালেট চেক করে, আর যাই হোক এই মুহূর্তে তার পক্ষে এতগুলো মানুষের মুভি টিকিট কেনা সম্ভব নয়। মাসের শেষ, হাতে এক্সট্রা টাকা নেই, তা ভেবে কিছুটা সংকুচিত হয়ে পড়েছিল। আর তার অবস্থা খেয়াল করেই বোধহয় সোহা বলল, শিশির আমার কাছে কার্ড আছে আর তাতে ব্যালেন্স এনাফ। কথাটা শুনে খুশি হলো শিশির আর থ্যাঙ্কসও জানালো সোহাকে। এই মেয়েটা তাকে বিপদে পড়লেই কেমন করে যেন টের পেয়ে যায় আর হাত বাড়িয়ে দেয় তার সাহায্যে। আর অনুটা একদম পাগলি, তাই ভেবেছিল শিশির। সে আসার সময় সত্যিই মিষ্টি কিনে এনেছিল আর টিএসসিতে বসে সবাই মিলে তা সাবার করলো। সন্ধ্যের আগ মুহূর্তে যখন সবাই মুভি দেখতে যাবে বলে উঠে দাঁড়ালো, ঠিক তখনই অনু বলল, আজ আর মুভির মুড নাই, চল সবাই মিলে একটু হাতির ঝিল থেকে ঘুরে আসি। সোহা আতকে উঠেছিল শুনতেই। এখন এই রাত করে ওদিকে যাওয়া সম্ভব নয়, তার পক্ষে মিথ্যে বাহানা করল। অনু অবশ্য সহজে ছাড়ার পাত্রী নয়। জোর জবরদস্তি করে সবাইকে নিয়ে গেল হাতির ঝিলে। রাত প্রায় 10টা পর্যন্ত সেখানে কাটিয়ে ঝালমুড়ি, বেলপুরি আর বহুদিনের বাসি তাড়ি তরল পানীয় খেয়ে তবেই ফিরেছে। অনুর এসবে সমস্যা হয় না, সে নেশা জাতীয় আরও অনেক কিছুই খেয়েছে আগেও, কিন্তু গন্ডগোল পাকালো সোহা। তার সহ্য হয়নি এসব তরল নেশা পানীয়। সে গাড়িতে বসেই 2 বমি করে ফেলল। শিশিরেরও মাথাটা কেমন ভার ভার লাগছিল খুব। রাতে আর হোস্টেলে ফেরা হলো না শিশিরের, এবং দেখা হলো না। রাত ভরে তার ফোনের বার্তা ঘরটা জমেছিল আলতার 20-এর ওপর ছোট ছোট বার্তা। রাতটা সে এবং বাকি বন্ধুরা কাটিয়েছিল অনুদের বিশাল ডুপ্লেক্স বাড়িটাতে। সকাল হতেই ফোনটা হাতে নিতে চরম বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে রইল শিশির অনেকটা সময়। আম্মার বিয়ের কথা পাকা করা হয়েছে কাল। পাত্র হচ্ছেন জহির কাকা। দীর্ঘ 16টি বছরের অপেক্ষা শেষে জহির কাকার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। আলতা অনেক খুশি হয়েছে জহির কাকাকে তার মায়ের পাশে পাবে বলে। সেই সাথে শিশিরকে আরও একটা কথা লেগেছে, যা সে হয়তো এ জীবনে আর কাউকেই বলতে পারবে না, বলবেও না। তার শেষের মেসেজটা ছিল, আমার ইচ্ছে পূরণ হচ্ছে, আমি অনেক খুশি এতে, কিন্তু তবু আমার ভেতরটা জ্বলছে কেন, আমার অন্তঃসার শূন্য কেন লাগছে শিশির ভাই। দেখতে দেখতে আলতার হোস্টেলে ওঠার ডেট ঠিক হয়ে গেল। এরই মাঝে তার ভর্তির ব্যবস্থাও করে ফেলেছে শিশির সরকারিয়া কলেজে। কলেজ সরকারি হলেও তার কোচিং আর পড়াশোনায় যেন ঘাটতি না থাকে, তেমন কোচিং সেন্টারেরও খোঁজ লাগিয়েছে। আর এসবে অনেক বেশি সহযোগিতা করেছে সোহা। নকশি মন থেকে এখনও বিয়ে নিয়ে প্রস্তুত নয়, অথচ এবার কিছুতেই সে কাউকে নিজের মনের অবস্থা বোঝাতে পারছে না। সবার এক কথা, বিয়েটাই হবে তার একমাত্র ভালো সিদ্ধান্ত।
সে ভেবে পায় না যার বছর কয়েক গেলে যার মেয়ের বিয়ে উপযুক্ত হবে সে কি করে এখন নিজের বিয়ের কথা ভাবতে পারে। কেউ মানে না সেসব কথা। বিয়েটা শুধু জৈবিক চাহিদার জন্য নয় যে বয়সের পরিসীমা দেখে করতে হবে। একটা বয়সের পর প্রত্যেকটা মানুষেরই একান্ত একজন সঙ্গীর প্রয়োজন হয়, এমন একজন সঙ্গী যার কাছে নিজের প্রতিটা মুহূর্ত উল্টে পাল্টে দেখানো যায় নির্দ্বিধায়। সন্তান যতই আপন হোক কাছের হোক, একটা সময় পর সেই সন্তানেরও একটা নিজস্ব জীবন, আর তাতে হাজারটা নিয়মকানুন তৈরি হয়। না চাইতেও একটা ফাঁক ফোকর থেকেই যায় তখন সন্তানের সাথে, আর এই ফাঁকাটা একমাত্র স্বামী বা স্ত্রী পারে নিখুঁতভাবে ভরাট করতে। নকশির দ্বিধাদ্বন্দ্বে কেটে গেল অনেক দিন সময়, আর এরই মাঝে অভাবনীয়ভাবে জহির এসে উপস্থিত হলো। নকশিকে বিয়ে করে সে নিজের বাড়িতে নিবে, তবে তার আগে সে একটা কথা পরিষ্কার করে বলে দিল, আলতার দায়িত্ব সে নিবে নিজের সন্তান ভেবে। আওলাদ পর্যন্ত কথাটা গেল, আর আশ্চর্যের বিষয় আওলাদ আপত্তি তুলল। নকশি কিছু বলতে চাইলেও সে শুনল না, মুখের উপর বলে দিল, আমার মায়া শুধু পড়াশোনা না, সব রকম খরচ আমি চালাবো। তুমি একলা হাতে অনেক করেছো, এইবার অন্তত আমারে একটু করতে দাও। তুমি নিজে যা পারো কইরো, কিন্তু অন্য কারো থাইকা নিও না আমার মায়ার প্রয়োজনের খরচ। সময়ের পরিক্রমায় অনেক কিছু ঘটে গেল মাত্র কয়েকদিনেই। হুট করেই যেন নকশি আর আলতার জীবন আলাদা হয়ে গেল। দেখতে দেখতে আলতার যাওয়ার দিন হয়ে গেল, অথচ তার মায়ের বিয়েটা তখনও হয়নি। কেমন যেন একটা ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে বিয়েটা। সকাল থেকে আলতা নিজের সব গোছগাছ করতে বসেছে। প্রথমে বলেছিল শিশির আসবে নিতে, কিন্তু কারোরই তেমন সমর্থন মিলল না এতে। শরৎ একবার বলেছিল ফুপু আম্মা আর আমি যাব আলতাকে নিয়ে, সেটাই ভালো হবে। আওলাদ ফোন করে বলল সে যাবে সাথে, কিন্তু আলতা হঠাৎ বলে উঠল, আমি মামার সাথে যাব। তার এ কথায় আবদার ছিল নাকি জেদ ঠিক বোঝা গেল না, তবে এতে যেন ভীষণ রকম খুশি হলো আহসান। নকশিও আর এ নিয়ে কথা তোলেনি। রাতের বাসে যাবে বলে শরৎ টিকিট কিনে এনেছে। বিকেলের রোদ মরে এলে কেমন একটা বিষণ্ণতা নেমে এলো আলতার মনে। তার মনে হলো সে এখান থেকে চলে যাওয়ার পর মা কিছু একটা করবে, হয়তো এই বিয়ের ব্যাপারটাতে ঝামেলা করবে, আর তাই সে অনেকটা চুপি চুপি আহসান মামার সামনে কথা তুলল। আজই যদি বিয়েটা হয়ে যায় তাহলে কেমন হতো মামা? শান্ত দৃষ্টিতে কিছুটা সময় আহসান চেয়েছিল আলতার মুখের দিকে। হয়তো বোঝার চেষ্টা করছিলেন মেয়েটার মনের ভেতরে চলা বাতাসটাকে। কিছুক্ষণ ভেবে বললেন, তুই যা ভাবছিস তাই হবে মনে হচ্ছে। এরপর সন্ধ্যার মধ্যেই আলতার নানাকে খবর দিয়ে আনা হলো, জহিরকেও জানানো হলো মেয়েটা থাকতে থাকতে যদি রেজিস্ট্রিটা হয়ে যায়। জহিরের কিছুতেই আপত্তি নেই। নকশিকে পুনরায় বোঝাতে লাগলো শিফা আর জয়তুন। সন্ধ্যের পরপর খুব সাধারণ আর মাত্র কয়েকজনের উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি আর কালেমা পড়ে কবুল বলা হয়ে গেল। এরপর থেকে নকশি কেমন থম মেরে চেয়ে রইল মেয়ের দিকে। হয়তো বুঝতে চেষ্টা করছিল মেয়ের ভেতরে কি চলছে। আলতা আর আহসান বাড়ি থেকে বের হয়েছে রাত 9:30টায়। তার আগ পর্যন্ত নকশি শুধু নিষ্পলক চেয়েই ছিল আলতার দিকে। একটা কথাও মুখ ফুটে উচ্চারণ করেনি সে। আলতাও মায়ের সেই দৃষ্টি একবার দেখতেই কেঁপে উঠেছিল ভেতরে ভেতরে। তবুও তার মনে প্রশান্তি নেমেছে এই ভেবে তার মায়ের সারাটা জীবন অন্তত তার পেছনে ক্ষয় হবে না। একটু হলেও নিজের জন্য সময় নেবে এবার। আলতা ভেবেছিল তার যাওয়ার সময় মা খুব কান্নাকাটি করবে, কিন্তু না, শিফা, জয়তুন আর আলতা নিজেই কেঁদে ভাসিয়েছে শুধু তার মা ছাড়া। তার মায়ের মুখটা দেখে কেমন যেন মৃত মৃত মনে হচ্ছিল। চোখের তারায় প্রাণের স্পন্দন ছিল না যেন। তবুও মন বলল এই বিষণ্ণতা, এই নিষ্প্রভতা ক্ষণিকের। নতুন একটা সময় আসবে, প্রাণোচ্ছল আর ঝলমলে, সে অপেক্ষায় থাকবে সেই দিনের।